শাশুড়ি ঠাকুরুন সেই দিন থেকে আমার উপর যে কড়া নজর রাখছিলেন সেটা আমি টের পেলুম। আমিও ভেবেছিলাম মরুক গে, আমি কোনো কথায় আর থাকবো না। তাছাড়া দুদিন আসতে না আসতে স্বামীর খাওয়া পড়া নিয়ে ঝগড়া, ছি ছি, লোকে শুনলেই বা কি বলবে। কিন্তু কবে যে এর মধ্যে আমার মনের ওপর দাগ পড়ে গিয়েছিল, কবে যে তার খাওয়া পড়া নিয়ে ভেতরে ভেতরে উৎসুক হয়ে উঠেছিল, সে আমি নিজেই জানতাম না। তাই দুটো দিন যেতে না যেতেই আবার একদিন ঝগড়া করে ফেললুম। আমার স্বামীর কে একজন আড়তদার বন্ধু সেদিন সকালে মস্ত একটা রুই মাছ পাঠিয়েছিলেন। স্নান করতে পুকুরে যাচ্ছি, দেখি বারান্দার ওপর সবাই জড়ো হয়ে কথাবার্তা হচ্ছে। কাছে এসে দাঁড়ালুম। মাছ কটা হয়ে গেছে। মেজো যা তরকারি কুটছেন, শাশুড়ি বলে বলে দিচ্ছেন, এটা মাছের ঝোলের কুটনো, ওটা মাছের ডালের কুটনো, ওটা মাছের অম্বলের কুটনো, এমনই সমস্তই প্রায় আশ রান্না। আজ একাদশী, তার এবং বিধবা মেয়ের খাবার হাঙ্গামা নেই। কিন্তু আমার স্বামীর জন্য কোনো ব্যবস্থাই দেখলুম না। তিনি বৈষ্ণব মানুষ, মাছ মাংস ছুতেন না। একটু ডাল, দুটো ভাজাভুজি, একটুখানি অম্বল হলেই তার খাওয়া হতো। অথচ ভালো খেতেও তিনি ভালোবাসতেন। এক আধ দিন একটু ডাল তরকারি হলে তার আহ্লাদের সীমা থাকতো না, তাও দেখেছি। বললুম, ওর জন্য কি হচ্ছে মা? শাশুড়ি বললেন, আজ আর সময় কই বৌমা, ওর জন্যে দুটো আলু উচ্ছে ভাতে দিতে বলে দিয়েছি, তারপর একটু দুধ দেবক্ষণ। বললুম, সময় নেই কেন মা? শাশুড়ি বিরক্ত হয়ে বললেন, দেখতেই তো পাচ্ছ বৌমা, এতগুলো আঁশ রান্না হতেই তো 10টা 11টা বেজে যাবে। আজ আমার অখিলের মানে মেজো দেওর 2-4 জন বন্ধু বান্ধব খাবে। তারা হলো সব অফিসের মানুষ। 10টার মধ্যে খাওয়া না হলে পিত্তি পড়ে সারাদিন আর খাওয়াই হবে না। এর ওপর আবার নিরামিষ রান্না করতে গেলে তো রাঁধুনি বাঁচবে না, তার প্রাণটাও তো দেখতে হবে বাচ্চা। রাগে সর্বাঙ্গ রিরি করে জ্বলতে লাগলো। তবু কোনো মতে আত্মসংবরণ করে বললুম, শুধু আলু উচ্ছে ভাতে দিয়ে কি কেউ খেতে পারে মা? একটুখানি ডাল রাঁধবার কি সময় হতো না? তিনি আমার মুখের পানে কটমট করে চেয়ে বললেন, তোমার সঙ্গে তর্ক করতে পারি না বাছা, আমার কাজ আছে। এতক্ষণ রাগ সামলেছিলুম, আর পারলুম না, বলেই ফেললুম, কাজ সকলেরই আছে মা। তিনি 30 টাকার কেরানিগিরি করেন না বলে, কুলি মজুর বলে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো, কিন্তু আমি তো পারিনি। আমি ওই দিয়ে তাকে খেতে দেব না। রাঁধুনি রাঁধতে না পারে, আমি যাচ্ছি। শাশুড়ি খানিকক্ষণ অবাক হয়ে আমার মুখের পানে চেয়ে থেকে বললেন, তুমি তো কাল এলে বৌমা, এতদিন তার কি করে খাওয়া হতো শুনি? বললুম, সে খোঁজে আমার দরকার নেই, কিন্তু কাল এলেও আমি কচি খুকি নই মা, এখন থেকে সেসব আর হতে দিতে পারবো না। রান্নাঘরে ঢুকে রাঁধুনিকে বললুম, বড়বাবুর জন্য নিরামিষ ডাল, ডালনা, অম্বল হবে। তুমি না পারো একটা উনুন ছেড়ে দাও, আমি এসে রাখছি। বলে আর কোনো তর্কাতর্কির অপেক্ষা না করে স্নান করতে চলে গেল। স্বামীর বিছানা আমি রোজ নিজের হাতেই করতুম। এই ধবধবে সাদা বিছানাটার ওপর ভেতরে ভেতরে যে একটা লোক জন্মাচ্ছিল, হঠাৎ এতদিনের পর আজ বিছানা করবার সময় সে কথা জানতে পেরে নিজের কাছে যেন লজ্জায় মরে গেলুম। ঘড়িতে 12টা বাজতে তিনি শুতে এলেন। কেন যে এত রাত পর্যন্ত জেগে বসে বই পড়ছিলুম, তার পায়ের শব্দ, সে খবর আজ এমনি স্পষ্ট করে আমার কানে কানে বলে দিল, লজ্জায় মুখ তুলে চাইতেও পারলুম না। স্বামী বললেন, এখনো শোওনি যে? আমি বই থেকে মুখ তুলে ঘড়ির পানে তাকিয়ে যেন চমকে উঠলুম। তাই তো, 12টা বেজে গেছে। কিন্তু যিনি সব দেখতে পান, তিনি দেখেছিলেন আমি 5 মিনিট অন্তর অন্তর ঘড়ি দেখেছি। স্বামী শয্যায় বসে একটু হেসে বললেন, আজ আবার কি হাঙ্গামা বাঁধিয়েছিলে? বললুম, কে বললে? তিনি বললেন, সেদিন তোমাকে তো বলেছি আমি হাত গুনতে জানি। বললুম, জানলেই ভালো, কিন্তু তোমার গোয়েন্দার নাম না বলো, তিনি কি কি দোষ আমার দিলেন শুনি। তিনি বললেন, গোয়েন্দা দোষ দেয়নি, কিন্তু আমি দিচ্ছি। আচ্ছা জিজ্ঞাসা করি, এত অল্পে তোমার রাগ হয় কেন গো? বললুম, অল্প? তুমি কি ভাবো তোমাদের ন্যায় অন্যায়ের বাটখারা দিয়ে সকলের ওজন চলবে? যে তাও বলছি, তুমি যে এত বলছো, এই অত্যাচার চোখে দেখলে তোমারও রাগ হতো। তিনি আবার একটু হাসলেন, বললেন, আমি বৈষ্ণব, আমার তো নিজের ওপর অত্যাচারে রাগ করতে নেই।
মহাপ্রভু আমাদের গাছের মতো সহিষ্ণু হতে বলেছেন, আর তোমাকে এখন থেকে তাই হতে হবে। কেন? আমার অপরাধ? বৈষ্ণবের স্ত্রী, এটাই তোমার অপরাধ। বললুম, তা হতে পারে, কিন্তু গাছের মতো অন্যায় সহ্য করা আমার কাজ নয়। তার সে যে প্রভুই আদেশ করুন। তাছাড়া যে লোক ভগবান পর্যন্ত মানে না, তার কাছে আবার মহাপ্রভু কি? স্বামী হঠাৎ যেন চমকে উঠলেন। বললেন, কে ভগবান মানে না? তুমি? বললাম, হ্যাঁ। তিনি বললেন, ভগবান মানে না কেন? বললুম, নেই বলে মানিনি, মিথ্যা বলে মানিনি। আমি লক্ষ্য করে দেখেছিলুম আমার স্বামীর হাসি মুখখানি ধীরে ধীরে ম্লান হয়ে আসছিলেন। এই কথার পরে সে মুখ একেবারে যেন ছাইয়ের মতো সাদা হয়ে গেল। একটুখানি চুপ করে থেকে বললেন, শুনেছিলাম তোমার মামা নাকি নিজেকে নাস্তিক বলতেন। আমি মাঝখানে ভুল শুধরে দিয়ে বললুম, তিনি নিজেকে নাস্তিক বলতেন না, অ্যাগনোস্টিক বলতেন। স্বামী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, সে আবার কি? আমি বললুম, অ্যাগনোস্টিক তারা যারা ঈশ্বর আছেন বা নেই কোনো কথাই বলে না। কথাটা শেষ না হতে স্বামী বলে উঠলেন, থাক এসব আলোচনা, আমার সামনে তুমি কোনোদিনও আর এই কথা মুখে এনো না। তর্ক করতে যাচ্ছিলুম, কিন্তু হঠাৎ তার মুখ পানে চেয়ে আমার আর মুখে কথা জোগালো না। ভগবানের ওপর তার অচল বিশ্বাস আমি জানতুম, কিন্তু কোনো মানুষ যে আরেকজনের মুখ থেকে তার অস্বীকার শুনলে এত ব্যথা পেতে পারে, এ ধারণাই আমার ছিল না। এই নিয়ে মামার বসবার ঘরে অনেক তর্ক নিজেও করেছি, অপরকেও করতে শুনেছি। রাগারাগি হয়ে যেতে বহুবার দেখেছি, কিন্তু এমন বেদনায় বিবন্ন হয়ে যেতে কাউকে দেখিনি। আমি নিজেও ব্যথা বড় কম পেলুম না, কিন্তু কোনো তর্ক না করে এভাবে আমার মুখ বন্ধ করে দেওয়ার অপমানে আমার মাথা হেঁট হয়ে গেল। কিন্তু ভাবি, আমার অপমানের পালাটা এর ওপর দিয়েই কেন সেদিন শেষ হলো না? যে মাদুরটা পেতে আমি নিচে শুতুম, সেটা ঘরের কোণে গুটানো থাকতো। আজ কে সরিয়ে রেখেছিল বলতে পারিনি। খুঁজে পাচ্ছি না দেখে তিনি নিজে বিছানা থেকে একটা তোশক তুলে বললেন, আজ এইটি পেতে শও, এত রাত্রে কোথাও আর খুঁজে বেড়াতে হবে না। তার কণ্ঠস্বরে বিদ্রুপ ব্যঙ্গের লেশ মাত্র ছিল না, তবু কথাটা যেন অপমানের শুল হয়ে আমার বুকে বিঁধল। রোজ তো আমি নিচেই শুই, সামান্য একখানা মাদুর পেতে যেমন তেমন ভাবে রাত্রি যাপন করাটাই তো ছিল আমার সবচেয়ে বড় গর্ব। কিন্তু স্বামীর ছোট্ট কথায় যে আজ আমার সে গর্ব ঠিক তা তত বড় লাঞ্ছনীয় রূপান্তরিত হয়ে দেখা দেবে, এ কে ভেবেছিল? অন্যত্র শোবার উপকরণ স্বামীর হাত থেকে পেতে স্বামীর হাত থেকেই হাত পেতে নিলুম, কিন্তু শোভা মাত্র এ কান্নার ঢেউ যেন আমার গলা পর্যন্ত ফেনিয়ে উঠল। জানিনি তিনি শুনতে পেয়েছিলেন কিনা। সকাল হতে না হতেই তাড়াতাড়ি বিছানা তুলে ঘর থেকে পালাবার চেষ্টা করছি। তিনি ডেকে বললেন, আজ এত ভোরে উঠলে যে? বললুম, ঘুম ভেঙে গেল তাই বাইরে যাচ্ছি। উনি বললেন, একটা কথা আমার শুনবে? রাগে অভিমানে সর্বাঙ্গ ভরে গেল। বললুম, তোমার কথা কি আমি শুনিনি? আমার মুখ পানে চেয়ে তিনি একটু হেসে বললেন, শোনো, আচ্ছা তাহলে কাছে এসো বলি। বললুম, আমি তো কালা নই, এখানে দাঁড়িয়েই শুনতে পাবো, আপনি বলুন। পাবে না গো, পাবে না বলেই হঠাৎ তিনি সম্মুখে ঝুঁকে পড়ে আমার হাতটা ধরে ফেললেন। আমি জোর করে ছাড়াতে গেলুম, কিন্তু তার সঙ্গে পারবো কেন? একেবারে বুকের কাছে টেনে নিয়ে হাত দিয়ে জোর করে আমার মুখ তুলে ধরে বললেন, যারা ভগবান মানে তারা কি বলে জানো? তারা বলে স্বামীর কাছে কিছুতেই মিথ্যে বলতে নেই। আমি বললুম, কিন্তু যারা ভগবান মানে না তারা বলে কারোর কাছে মিথ্যে বলতে নেই। স্বামী হেসে ফেললেন বটে, কিন্তু তাই যদি হয়, অত বড় মিথ্যে কথাটা কাল কি করে মুখে আনলে বলো তো? কি করে বললে ভগবান তুমি মানো না? হঠাৎ মনে হলো, এত আশা করে কেউ বুঝি কখনো কারোর সঙ্গে কথা কয়নি, তাই বলতে মুখে বাঁধতে লাগলো। কিন্তু তবু তো পোড়া অহংকার গেল না, বলেই ফেললুম, ভগবান মানি বললেই বুঝি সত্য কথা বলা হতো, আমাকে আটকে রাখলে কেন? আর কোনো কথা আছে? তিনি ম্লান মুখে আস্তে আস্তে বললেন,
আর একটা কথা, মায়ের কাছে আজ মাপ চেও। আমার সর্বাঙ্গ রাগে জ্বলে উঠল। বললুম, মাপ চাওয়াটা কি ছেলে খেলা, না তার কোনো অর্থ আছে? স্বামী বললেন, অর্থ তার এই যে সেটা তোমার কর্তব্য। বললুম, তোমাদের ভগবান বুঝি বলেন যে নিরপরাধ সে গিয়ে অপরাধীর নিকট ক্ষমা চেয়ে কর্তব্য করুক? স্বামী আমাকে ছেড়ে দিয়ে আমার মুখের পানে খানিকক্ষণ চুপ করে চেয়ে রইলেন। তারপরে ধীরে ধীরে বললেন, ভগবানের নাম নিয়ে তামাশা করতে নেই, এ কথা ভবিষ্যতে কোনোদিন আর যেন মনে করে দিতে আমায় না হয়। আমি তর্ক করতে ভালোবাসি নে। মায়ের কাছে মাপ চাইতে না পারো, তার সঙ্গে আর কখনো বিবাদ করতে যেও না। বললুম, কেন, শুনতে পাইনে? তিনি বললেন, না, নিষেধ করা আমার কর্তব্য, তাই নিষেধ করে দিলুম। এই বলে তিনি বাইরে যাবার জন্য উঠে দাঁড়ালেন। আমি আর সইতে পারলুম না। বললুম, কর্তব্য জ্ঞানটা তোমাদের যদি এত বেশি, সে কি আর কারণ নেই? আমিও তো মানুষ, বাড়ির মধ্যে আমারও তো একটা কর্তব্য আছে। তা যদি তোমাদের ভালো না লাগে, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, থাকলেই বিবাদ হবে, এ নিশ্চয়ই বলে দিচ্ছি। তিনি ফিরে দাঁড়িয়ে বললেন, তাহলে গুরুজনের সঙ্গে বিবাদ করাই বুঝি তোমার কর্তব্য? সে যদি হয়, যেদিন ইচ্ছে বাপের বাড়ি যাও, আমাদের কোনো আপত্তি নেই। স্বামী চলে গেলেন। আমি সেইখানেই ধপ করে বসে পড়লুম। মুখ দিয়ে শুধু আমার বার হলো, হায় রে, যার জন্যে করি চুরি সেই বলে চোর। সমস্ত সকালটা যে আমার কি করে কাটলো সে আমিই জানি। কিন্তু দুপুরবেলা স্বামীর মুখ থেকেই যে কথা শুনলুম, তাতে বিস্ময়ের আর অবধি রইল না। খেতে বসিয়ে শাশুড়ি বললেন, কাল তোমাকে বলিনি বাছা, কিন্তু এই বউ নিয়ে আমি তো ঘর করতে পারি না ঘনশ্যাম। কালকের কাণ্ড তো শুনেছ তুমি? স্বামী বললেন, শুনেছি মা। শাশুড়ি বললেন, তাহলে যা হোক এর একটা ব্যবস্থা করো। স্বামী একটুখানি হেসে বললেন, ব্যবস্থা করার মালিক তো তুমি নিজেই মা। শাশুড়ি বললেন, তা কি আর পারি নে বাছা, একদিনেই পারি। কিন্তু এত বড় ধাড়ি মেয়ে আমার তো বিয়ে দিতে ইচ্ছে ছিল না শুধু। স্বামী বললেন, সে কথা ভেবে আর লাভ কি মা? আর ভালো মন্দ যাই হোক, বাড়ির বড় বউকে তো আর ফেলতে পারবে না। ও চায় আমি একটু ভালো খাই দাই, ভালো সে ব্যবস্থাই কেন করে দাও না মা। শাশুড়ি বললেন, অবাক করলি ঘনশ্যাম, আমি কি ভালো মন্দ খেতে দিতে জানিনি যে আজ ও এসে আমাকে শিখিয়ে দেবে? আর তোমারই বা দোষ কি বাবা? অত বড় বউ যেদিন এসেছে সেই দিনই জানতে পেরেছি সংসার এবার ভাঙলো। তা বাছা, আমার গিন্নিপনায় আর যদি না চলে, ওর হাতেই না হয় ভাড়ারের চাবি দিয়ে দিচ্ছি। কই গো বড় মামা, বেরিয়ে এসো গো, চাবি নিয়ে যাও। বলেই শাশুড়ি ছন্নাত করে চাবির গোছাটা রান্নাঘরের দাওয়ার উপর ফেলে দিয়ে চলে গেলেন। স্বামী আর একটা কথাও বললেন না। মুখ বুজে ভাত খেয়ে বাইরে যাওয়ার সময় বলতে বলতে গেলেন, সব মেয়ে মানুষেরও এক রোগ, কাকেই বা কি বলি। আমার বুকের মধ্যে যেন আহ্লাদের জোয়ার ডেকে উঠল। আমি যে কেন ঝগড়া করেছি তা উনি জানতে পেরেছেন। এই কথাটা শতবার মুখে আবৃত্তি করে সহস্র রকমের মনের মধ্যে অনুভব করতে লাগলুম। সকালের সমস্ত ব্যথা আমার জন্য ধুয়ে মুছে গেল। এখন কতবার মনে হয়, ছেলেবেলা থেকে কাজের অকাজের কত বই পড়ে কত কথাই শিখেছিলুম, কিন্তু এই কথাটা কোথাও যদি শিখতে পেতুম, পৃথিবীতে তুচ্ছ একটি কথা গুছিয়ে না বলবার দোষে, ছোট একটি কথা মুখ ফুটে না বলবার অপরাধে কত শত ঘর সংসারই না ছারখার হয়ে যায়। হয়তো তাহলে কাহিনী লেখবার আজ আবশ্যক হতো না। তাই তো বারবার বলি, হরে হতবাগী, এত শিখেছিলি, এটা শুধু শিখিসনি, মেয়ে মানুষের কার মানে মান। কার হতা ধরে তোদের মানের অট্টালিকা তাসের অট্টালিকার মতোই এক নিমেষে একটা ফুয়ে ধূলিসাৎ হয়ে যায়। তোর কপাল পুড়বে না তো পুড়বে কার? সমস্ত সন্ধ্যাবেলাটা ঘরে খিল দিয়ে যদি সাজসজ্জাই করলি, অসময়ে ঘুমের ভান ধরে যদি স্বামীর পালঙ্কের একাধারে গিয়ে শুতেই পারলি, তাকে একটা সাড়া দিতে কি তোর এমন কণ্ঠবোধ হলো?
তিনি ঘরে ঢুকে দ্বিধায় সংকোচে বারবার ইতস্তত করে যখন বেরিয়ে গেলেন, একটা হাত বাড়িয়ে দিয়ে তার হাতটা ধরে ফেলতেই কি তোর হাতে পক্ষাঘাত হলো? সেই তো সারা রাত্রি ধরে মাটিতে পড়ে পড়ে কাঁদলি, একবার মুখ ফুটে বলতেই কি শুধু এত বাধা হলো যে আচ্ছা তুমি তোমার বিছানাতে এসে শও, আমি আমার ভূমিশয্যাতে না হয় ফিরে যাচ্ছি। অনেক বেলায় যখন ঘুম ভাঙলো, মনে হলো যেন জ্বর হয়েছে। উঠে বাইরে যাচ্ছি, স্বামী এসে ঘরে ঢুকলেন। আমি মুখ নিচু করে একপাশে দাঁড়িয়ে রইলুম। তিনি বললেন, তোমাদের গ্রামের নরেনবাবু এসেছেন। বুকের ভেতরটায় ধক করে উঠল। স্বামী বলতে লাগলেন, আমাদের নিখিলের তিনি কলেজের বন্ধু, চিতর বিলে হাঁস শিকার করবার জন্যে কলকাতা থাকতে সে বুঝি কবে নিমন্ত্রণ করে এসেছিল, তাই এসেছেন। তুমিও তাকে বেশ চেনো না? উফ, মানুষের স্পর্ধার কি একটা সীমা থাকতে নেই? ঘাড় নেড়ে জানালুম, আছে, কিন্তু ঘৃণায় লজ্জায় নখ থেকে চুল পর্যন্ত আমার তেতো হয়ে গেল। স্বামী বললেন, তোমার প্রতিবেশীর আদর যত্নের ভার তোমাকেই নিতে হবে। শুনে এমনি চমকে উঠলুম যে ভয় হলো, হয়তো আমার চমকটা তার চোখে পড়েছে, কিন্তু এদিকে তার দৃষ্টি ছিল না। বললেন, কাল রাত্রি থেকে এই মায়ের বাতটা ভয়ানক বেড়েছে। এদিকে নিখিলও বাড়ি নেই, অখিলকেও তার আপিস করতে হবে। মুখ নিচু করে কোনো মতে বললুম, তুমি? আমার কিছুতেই থাকবার জো নেই, রায়গঞ্জে পাট কিনতে না গেলেই নয়। কখন ফিরবে? ফিরতে আমার কাল এই সময়, রাত্রিটা সেইখানেই থাকতে হবে। তাহলে আর কোথাও তাকে যেতে বলো, আমি বউ মানুষ, শ্বশুর বাড়িতে তার সামনে বার হতে পারবো না। স্বামী বললেন, ছি, তা কি হয়? আমি সমস্ত ঠিক করে দিয়ে যাচ্ছি, তুমি সামনে না বার হও, আড়াল থেকে গুছিয়ে গাছিয়ে দিও। এই বলে তিনি বাইরে চলে গেলেন। সেদিন 5 মাস পরে আবার নরেনকে দেখলুম। দুপুরবেলা সে খেতে বসেছিল। আমি রান্নাঘরে দোরের আড়ালে বসে কিছুতেই চোখের কৌতূহল থামাতে পারলুম না। কিন্তু চাইবা মাত্রই আমার সমস্ত মনটা এমন এক প্রকার বিতৃষ্ণায় ভরে গেল যে সে পরকে বোঝানো শক্ত। মস্ত একটা তেঁতুল বিছে এঁকে বেঁকে চলে যেতে দেখলে সর্বাঙ্গ যেমন করে ওঠে, অথচ যতক্ষণ যেটা দেখা যায় চোখ ফিরাতে পারা যায় না, ঠিক তেমনই করে আমি নরেনের পানে চেয়ে রইলুম। ছি ছি, ওর ওই দেহটাকে কি করে যে একদিন ছুঁয়েছি, মনে পড়তেই সর্বশরীর কাটা দিয়ে মাথার চুল পর্যন্ত আমার খাড়া হয়ে রইল। খেতে খেতে সে মাঝে মাঝে চোখ তুলে চারিদিকে কি যে খুঁজছিল সে আমি জানি। আমাদের রাঁধুনি কি একটা তরকারি দিতে গেল, সে হঠাৎ ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে, হাগা, তোমাদের বড় বউ যে বড় বেরোলো না? রাঁধুনি জানতো যিনি আমাদের বাপের বাড়ির লোক, গ্রামের জমিদার, তাই বোধ করি খুশি করবার জন্যই হাসির ভঙ্গিতে এক ঝুড়ি মিথ্যে কথা বলে তার মন জোগালো। বললে, কি জানি বাবু, বড় মৌমার ভারী লজ্জা, নইলে তিনিই তো আপনার জন্য আজ নিজে রাঁধলেন। রান্নাঘরে বসে তিনিই তো আপনার সব খাবার এগিয়ে গুছিয়ে দিচ্ছেন। লজ্জা করে কিন্তু কম সম খাবেন না বাবু, তাহলে তিনি বড় রাগ করবেন, আমাকে বলে দিয়েছেন। মানুষের শয়তানির অন্ত নেই, দুঃসাহসেরও অবধি নেই। সে স্বচ্ছন্দে স্নেহের হাসিতে মুখখানা রান্নাঘরের দিকে তুলে চেঁচিয়ে বললে, আমার কাছে তোর আবার লজ্জাগিরি শুধু, আয় আয় বেরিয়ে আয়, অনেকদিন দেখিনি, একবার দেখি। কাঠ হয়ে সে দরজা ধরে দাঁড়িয়ে রইল। আমার মেজোজাও রান্নাঘরে ছিল। ঠাট্টা করে বললে, দিদির সবটাতেই বাড়াবাড়ি, পাড়ার লোক ভাইয়ের মতো, বিয়ের দিন পর্যন্ত সামনে বেরিয়েছ, কথা কয়েছ, আর আজই যত লজ্জা, একবার দেখতে চাচ্ছেন, যাও না। এর আর জবাব দেব কি? বেলা তখন 2-2:30। বাড়ির সবাই যে যার ঘরে শুয়েছে। চাকরটা এসে বাইরে থেকে বলল, বাবু পান চাইলেন মা। কে বাবু? নরেন বাবু। কেন, তিনি শিকার করতে যাননি? কই না, বৈঠকখানায় শুয়ে আছেন যে। তাহলে শিকারের ছলটাও মিথ্যে। পান পাঠিয়ে দিয়ে জানালায় এসে বসল।
এ বাড়িতে আসা পর্যন্ত ওই জানালাটি ছিল সবচেয়ে আমার প্রিয়। নিচেই ফুল বাগান, এক ঝাড় চামেলি ফুলের গাছ দিয়ে সম্মুখটা ঢাকা। এখানে বসলে বাড়ির সমস্ত দেখা যায়, কিন্তু বাইরে থেকে কিছু দেখা যায় না। আমি মানুষের এই বড় একটা অদ্ভুত কাণ্ড দেখি যে বিপদটা হঠাৎ তার ঘাড়ে এসে পড়ে তাকে একান্ত অস্থির ও উদ্বিগ্ন করে দিয়ে যায়। অনেক সময় সে তাকেই একপাশে ঠেলে দিয়ে একটা তুচ্ছ কথা চিন্তা করতে বসে যায়। বাইরে পান পাঠিয়ে দিয়ে আমি নরেনের কথাই ভাবতে বসেছিলাম সত্যি, কিন্তু কখন কোন ফাঁকে যে আমার স্বামী এসে আমার সমস্ত মন জুড়ে বসে গিয়েছিলেন সে আমি টেরও পাইনি। আমার স্বামীকে আমি যত দেখছিলাম ততই আশ্চর্য হয়ে যাচ্ছিলাম। সবচেয়ে আশ্চর্য হতো তার ক্ষমা করবার ক্ষমতা দেখে। আগে আগে মনে হতো এ তার দুর্বলতা, পুরুষত্বের অভাব, শাসন করবার সাধ্য নেই বলেই ক্ষমা করেন। কিন্তু যত দিন যাচ্ছিল ততই টের পাচ্ছিলাম তিনি যেমন বুদ্ধিমান তেমনই দৃঢ়। আমাকে যে তিনি ভেতরে ভেতরে কত ভালোবেসেছেন সে তো আমি অসংশয় অনুভব করতে পারি, কিন্তু সে ভালোবাসার ওপর এতটুকু জোর খাটাবার সাহস আমার তো হয় না। একদিন কথায় কথায় বলেছিলাম, আচ্ছা তুমিই বাড়ির সর্বস্ব, কিন্তু তোমাকে যে বাড়ির শুদ্ধ সবাই অযত্ন অবহেলা করে, এমনকি অত্যাচার করে, একে তুমি ইচ্ছে করলে শাসন করে দিতে পারো না? তিনি হেসে জবাব দিয়েছিলেন, কই, কেউ তো অযত্ন করে না। কিন্তু আমি নিশ্চয় জানতুম কিছুই তার অবদিত ছিল না। বললুম, আচ্ছা যত বড় দোষী হোক তুমি কি সব মাফ করতে পারো? তিনি তেমনই হাসি মুখে বললেন, যে সত্যি ক্ষমা চায় তাকে করতেই হবে, এ যে আমাদের মহাপ্রভুর আদেশ গো। তাই এক দিন চুপ করে বসে বসে ভাবতুম, ভগবান যদি সত্যিই নেই তাহলে এত শক্তি এত শান্তি উনি পেলেন কোথায়? এই যে আমি স্ত্রীর কর্তব্য একদিনের জন্য করিনি, তবু তো তিনি কোনোদিন স্বামীর জোর নিয়ে আমায় অমর্যাদা অপমান করেন না। আমাদের ঘরের কুলুঙ্গিতে একটি শ্বেত পাথরের গৌরাঙ্গ মূর্তি ছিল। আমি কত রাত্রে ঘুম ভেঙে দেখেছি স্বামী বিছানার ওপর স্তব্ধ হয়ে বসে এক দৃষ্টে তার পানে চেয়ে আছেন, আর দু চক্ষু ভয়ে অশ্রুর ধারা বয়ে যাচ্ছে। সময় সময় তার মুখ দেখে আমারও যেন কান্না আসতো। মনে হতো অমনি করে একটা দিনও কাঁদতে পারলে বুঝি মনের অর্ধেক বেদনা কমে যেত। পাশের কুলুঙ্গিতে তার খান কয়েক বড় আদরের বই ছিল, তার দেখা দেখি আমিও মাঝে মাঝে পড়তুম। লেখাগুলো যে আমি সত্যি বলে বিশ্বাস করতুম তা নয়, তবু এমন কতদিন হয়েছে, কখন পড়ায় মন লেগে গেছে, কখন বেলা বয়ে গেছে, কখন দু ফোঁটা চোখের জল গড়িয়ে গালের ওপর শুকিয়ে আছে, কিছুই ঠাউর পাইনি। কতদিন হিংসে পর্যন্ত হয়েছে, তার মতো আমিও যদি এগুলি সমস্ত সত্যি বলেই ভাবতে পারতুম। কিছুদিন থেকে আমি বেশ টের পেতুম কি একটা ব্যথা যেন প্রতিদিনই আমার বুকের মধ্যে জমা হয়ে উঠেছিল, কিন্তু কেন, কিসের জন্য তা কিছুতেই হাতড়ে পেতুম না। শুধু মনে হতো আমার যেন কেউ কোথাও নেই। ভাবতুম মায়ের জন্যই বুঝি ভেতরে ভেতরে মন কেমন করে। তাই কতদিন ঠিক করেছি কালই পাঠিয়ে দিতে বলবো, কিন্তু যেই মনে হতো এই ঘরটি ছেড়ে আর কোথাও যাচ্ছি না, অমনি সমস্ত সংকল্প কোথায় যে ভেসে যেত তাকে মুখে বলাও যেত না। মনে করলুম যাই, কুলুঙ্গি থেকে বইখানা এনে একটু পড়ি। আজকাল এই বইখানা হয়েছিল আমার অনেক দুঃখের সান্ত্বনা, কিন্তু উঠতে গিয়ে হঠাৎ আঁচলে একটা টান পড়তেই ফিরে চেয়ে নিজের চক্ষুকে বিশ্বাস হলো না। দেখে আমার আঁচল ধরে জানালার বাইরে দাঁড়িয়ে নরেন। একটু হলেই চেঁচিয়ে ফেলেছিলুম আর কি। সে কখন এসেছে, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছে কিছুই জানতে পারিনি, কিন্তু কি করে যে সেদিন নিজেকে সামলে ফেলেছিলুম আমি আজও ভেবে পাইনি। ফিরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলুম, এখানে এসেছো কেন, শিকার করতে যাওনি? নরেন বললে, বস, বলছি। আমি জানালার ওপর বসে পড়লুম। শিকার করতে যাওনি কেন? নরেন বললেন, ঘনশ্যামবাবুর হুকুম পাইনি। যাওয়ার সময় বলে গেলেন আমরা বৈষ্ণব, আমাদের বাড়ি থেকে জীব হত্যা করা নিষেধ। চক্ষের নিমেষে স্বামী গর্বে আমার বুকখানা ফুলে উঠল।
তিনি কোনো কর্তব্য ভোলেন না, সেদিকে তার এক বিন্দু দুর্বলতা নেই। মনে মনে ভাবলুম, এই লোকটা দেখে যাক আমার স্বামী কত বড়। তারপর বললুম, তাহলে বাড়ি ফিরে গেলে না কেন? সে লোকটা গড়াদের ফাঁক দিয়ে খপ করে আমার হাতটা চেপে ধরে বললে, শুধু টাইফয়েড জ্বরে মরতে মরতে বেঁচে উঠে যখন শুনলুম তুমি পরের হয়েছ আর আমার নেই, তখন বারবার করে বললুম, ভগবান আমাকে বাঁচালে কেন? তোমার কাছে আমি এইটুকু বয়সের মধ্যে এমন কি পাপ করেছি যার শাস্তি দেবার জন্য আমাকে বাঁচিয়ে রাখলে? বললুম, তুমি ভগবান মানো? নরেন থতমত খেয়ে বলতে লাগলো, না, হ্যাঁ, না মানি নে, কিন্তু সে সময় কি জানো। থাকবে তারপরে? নরেন বলে উঠল, উফ, সেদিন যে আমার কি দিন ছিল, যেদিন শুনলুম তুমি আমারই আছো, শুধু নামেই অন্যের, নলে আমারই চিরকাল, শুধু আমারই। আজও একদিনের জন্য আর কারো শয্যায় রাত্রি। ছি ছি, চুপ করো। কিন্তু কে তোমাকে খবর দিলে? কার কাছে শুনলে তুমি এসব? তোমাদের যে দাসী 3-4 দিন হলো বাড়ি যাবার নাম করে চলে গেছে, সে। মুক্ত কি তোমার লোক ছিল? বলে জোর করে তার হাত ছাড়াতে গেলাম, কিন্তু এবারও সে তেমনই জোরে ধরে রাখলো। তার চোখ দিয়ে তো ফোঁটা 2 জল গড়িয়েও পড়ল। বলল, শুধু এমনি করে কি আমাদের জীবনে শেষ হবে? অমন অসুখে না পড়লে আজ কেউ তো আমাদের আলাদা করে রাখতে পারতো না। যে অপরাধ আমার নিজের নয়, তার জন্য কেন এত বড় শাস্তি ভোগ করব? লোকে ভগবান ভগবান করে, কিন্তু তিনি সত্যি থাকলে কি বিনা দোষে এত বড় সাজা হতো আমাদের? কখনো না। তুমি বা কিসের জন্য একজন অজানা মুখ্য লোকের? থাক থাক, ও কথা থাক। নরেন চমকে উঠে বলেন, আচ্ছা থাক, কিন্তু যদি জানতুম তুমি সুখে আছো, সুখী হয়েছ, তাহলে হয়তো একদিন মনকে সান্ত্বনা দিতে পারতুম। কিন্তু কোনো সম্বলই যে আমার হাতে নেই, আমি বাঁচব কি করে? আবার তার চোখে জল এসে পড়ল। এবার সে আমার হাতটাই টেনে নিয়ে তার নিজের চোখের জল মুছে বললে, এমন কোনো সভ্য দেশ পৃথিবীতে আছে যেখানে এত বড় অন্যায় হতে পারত? মেয়ে মানুষ বলে কি তার প্রাণ নেই? তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে এমন করে তাকে সারা জীবন দগ্ধ করবার অধিকার সংসারে কার আছে? কোন দেশের মেয়েরা ইচ্ছা করলে এমন বিয়ে লাথি মেরে ভেঙে দিয়ে যেখানে খুশি চলে যেতে না পারে? এসব কথা আমি সমস্তই জানতাম। আমার মামার ঘরে নব্যযুগের সাম্য, মৈত্রী, স্বাধীনতার কোনো আলোচনাই বাকি ছিল না। আমার বুকের ভেতরটা কেমন যেন দুলতে লাগলো। বললুম, তুমি আমাকে কি করতে বলো? নরেন বললে, আমি তোমাকে কোনো কথাই বলবো না। এইটুকু শুধু জানিয়ে যাব যে মরণের গ্রাস থেকে উঠে পর্যন্ত আমি এই আজকের দিনের প্রতীক্ষা করেই পথ চেয়েছিলাম। তারপরে হয়তো একদিন শুনতে পাবে যেখান থেকে উঠে এসেছি তার কাছেই ফিরে চলে গেছি। কিন্তু তোমার কাছে এই আমার শেষ নিবেদন রইল শুধু, বেঁচে থাকতে যখন কিছুই পেলুম না, মরণের পরে যেন ওই চোখের 2 ফোঁটা জল পাই। আত্মা বলে যদি কিছু থাকে, তার তাতেই তৃপ্তি হবে। আমার হাতটা তার হাতের মধ্যেই রইল, চুপ করে বসে রইল। এখন ভাবি, সেদিন যদি ঘুণাক্ষরেও জানতুম মানুষের মনের দাম এই, একেবারে উল্টো ধারায় বইয়ে দিতে এইটুকু মাত্র মাল মশলার প্রয়োজন, তাহলে যেমন করে হোক সেদিন তার হাত ছাড়িয়ে নিয়ে জানালা বন্ধ করে দিতুম। কিছুতেই তার একটা কথাও কানে ঢুকতে দিতুম না। কটা কথা, কফোটা চোখের জলই বা তার খরচ হয়েছিল। কিন্তু নদীর প্রচণ্ড স্রোতে পাতা শুদ্ধ সর গাছ যেমন করে কাঁপতে থাকে, তেমনি করে আমার সমগ্র দেহটা কাঁপতে লাগলো। মনে হতে লাগলো নরেন যেন কোনো অদ্ভুত কৌশলে আমার 5 আঙ্গুলের ভেতর দিয়ে 5 বিদ্যুতের ধারা আমার সর্বাঙ্গে বইয়ে দিয়ে আমার পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত অবশ করে আনছে। সেদিন মাঝখানের সেই লোহার গরাদগুলি যদি না থাকতো, আর সে যদি আমাকে টেনে তুলে নিয়ে পালাতো, হয়তো আমি একবার চেঁচাতে পর্যন্ত পারতুম না, ও কে আছো, আমায় রক্ষে করো।
দুজনে কতক্ষণ এমন স্তব্ধ হয়েছিলুম জানি নে। সে হঠাৎ বলে উঠল, শুধু কেন? তুমি তো বেশ জানো আমাদের মিথ্যে শাস্ত্রগুলো শুধু মেয়ে মানুষকে বেঁধে রাখবার শেকল মাত্র। যেমন করে হোক আটকে রেখে তাদের তাদের সেবা নেবার ফন্দি। সতীর মহিমা কেবল মেয়ে মানুষের বেলায়, পুরুষের বেলায় সব ফাঁকি। আত্মা যে করে সে কি মেয়ে মানুষের দেহে নেই? তার কি স্বাধীন সত্তা নেই? সে কি শুধু এসেছিল পুরুষের সেবাদেশী হবার জন্যে? বৌমা, বলি কথা তোমাদের শেষ হবে না বাচ্চা? মাথার উপর বাজ ভেঙে পড়ল। বোধ করি মানুষে এমন করে চমকে ওঠে না। আমরা দুজনে যেমন করে চমকে উঠল। নরেন হাত ছেড়ে দিয়ে বসে পড়ল। আমি মুখ ফিরিয়ে দেখলুম বারান্দায় খোলা জানালার ঠিক সম্মুখে দাঁড়িয়ে আমার শাশুড়ি। বললেন, বাছা, এ পাড়ার লোকগুলো তো তেমন সভ্যভব্য নয়। অমন করে ঝোপের মধ্যে দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখলে তো হয়তো বা দোষের ভেবে নেবে। বলি, বাবুটিকে ঘরে ডেকে পাঠালেই তো দেখতে শুনতে সব দিকে বেশ হতো। কি একটা জবাব দিতে গেলুম, কিন্তু মুখের মধ্যে জিভটা আমার আড়ষ্ট হয়ে রইল। একটা কথাও ফুটল না। তিনি একটুখানি হেসে বললেন, বলতে পারি নে বাছা, শুধু ভেবেই মরি। বৌমাটি কেন আমার এত কষ্ট শুয়ে মাটিতে শুয়ে থাকেন। তা বেশ, বাবুটি নাকি দুপুরবেলা চা খান। চা তৈরিও হয়েছে। একবার মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করো দেখি বৌমা, চায়ের পেয়ালাটা কি বৌটকখানা পাঠিয়ে দেব, না ওই বাগানে দাঁড়িয়েই খাবেন? উঠে দাঁড়িয়ে প্রবল চেষ্টায় তবে কথা কইতে পারলুম। বললুম, তুমি কি রোজ এমনি করে আমার ঘরে আড়ি পাতো মা? শাশুড়ি মাথা নেড়ে বললেন, না না, সময় পাই কোথায়? সংসারের কাজ করেই তো সারতে পারি না। এই দেখো না বাছা, বাতে মরছি, তবু চা তৈরি করতে রান্নাঘরে ঢুকতে হয়েছিল। তাই এই ঘরেই না হয় পাঠিয়ে দিচ্ছি। বাবুটির আবার ভারী লজ্জার শরীর। আমি থাকতে হয়তো খাবেন না, তা যাচ্ছি আমি। বলে তিনি ফিক করে একটু মুচকে হেসে চলে গেলেন। এমনি মেয়ে মানুষের বিদ্বেষ। প্রতিশোধ নেবার বেলায় শাশুড়ি বধূর মান্য সম্বন্ধের কোনো উঁচু নিচুর ব্যবধানই রাখলেন না। সেইখানেই মেঝের ওপর চোখ বুজে শুয়ে পড়ল। সর্বাঙ্গ বয়ে ঝরঝর করে ঘাম ঝরে সমস্ত মাটিটা যেন ভিজে গেল। শুধু একটা সান্ত্বনা ছিল, তিনি আজ আসলেন না। আজকে রাত্রিটা অন্তত চুপ করে পড়ে থাকতে পারবো, তার কাছে কৈফিয়ত দিতে হবে না। কতবার ভাবলুম উঠে বসে কাজকর্ম করি, যেন কিছুই হয়নি, কিন্তু কিছুতেই পারলুম না। সমস্ত শরীর যেন থরথর করতে লাগলো। সন্ধ্যাটা উত্তীর্ণ হয়ে গেল। এ ঘরে কেউ আলো দিতে এলো না। রাত্রি তখন প্রায় 8টা। সহসা তার গলা বাইরে থেকে কানে আসতেই বুকের সমস্ত রক্ত চলাচল যেন একেবারে থেমে গেল। তিনি চাকরকে জিজ্ঞাসা করেছিলেন, বঙ্কু, নরেনবাবু হঠাৎ চলে গেলেন কেন রে? চাকরের জবাব শোনা গেল না। তখন নিজেই বললেন, খুব সম্ভব স্বীকার করতে বারণ করেছিলাম বলে তার জন্যই কি চলে গেল? অন্দরে ঢুকতেই শাশুড়ি ঠাকুরন ডেকে বললেন, একবার আমার ঘরে এসো তো ঘনশ্যাম বাবা, কথা আছে। তার যে এক মুহূর্ত দেরি সইবে না সে আমি জানতুম। তিনি যখন আমার ঘরে এলেন, আমি কিসের একটা প্রচণ্ড নিষ্ঠুর আঘাত প্রতীক্ষা করেই যেন সর্বাঙ্গ কাঠের মতো শক্ত করে পড়ে রইল। কিন্তু তিনি একটা কথাও বললেন না। কাপড় চোপড় ছেড়ে সন্ধ্যা অনেক করতে বেরিয়ে গেলেন, যেন কিছুই হয়নি। শাশুড়ি তাকে যেন এইমাত্র একটা কথাও বলেননি। তারপরে যথাসময়ে খাওয়া দাওয়া শেষ করে তিনি ঘরে শুতে এলেন। সারা রাত্রির মধ্যে আমার সঙ্গে একটা কথাও হলো না। সকালবেলা সমস্ত দ্বিধা সংকোচ প্রাণপণে ঝেড়ে ফেলে দিয়ে রান্নাঘরে ঢুকতে যাচ্ছি, মেজোজা বললেন, হেসেলে তোমার আর এসে কাজ নেই দিদি, আজ আমিই আছি। বললুম, তুমি থাকলে কি আমাকে থাকতে নেই মেজদি? কাজ কি মা কি জন্য বারণ করে গেলেন বলে তিনি যে ঘাড় ফিরিয়ে মুখ টেপে টেপে হাসতে লাগলেন, সে আমি স্পষ্ট টের পেলুম। মুখ দিয়ে আমার আর একটা কথা বার হলো না। আড়ষ্ট হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরে এলুম।
দেখলুম বাড়ির শুদ্ধ সকলের মুখ ঘোর অন্ধকার। শুধু যার মুখ সবচেয়ে অন্ধকার হবার কথা তার মুখে কোনো বিকার নেই। স্বামীর নিত্য প্রসন্ন মুখ আজও তেমনই প্রসন্ন। হায় রে, শুধু একবার গিয়ে যদি বলি, প্রভু এই পাপিষ্ঠার মুখ থেকে তার অপরাধের বিবরণ শুনে তাকে নিজের হাতে দণ্ড দাও, কিন্তু সমস্ত লোকের এই বিচারহীন শাস্তি আর সহ্য হয় না। কিন্তু সে তো কোনো মতেই পারলুম না। তবু এই বাড়িতে, এই ঘরের মধ্যে আমার দিন কাটতে লাগলো। এ কেমন করে আমার দ্বারা সম্ভব হতে পেরেছিল তা জানি। যে কাল মায়ের বুক থেকে পুত্র শোকের ভার পর্যন্ত হালকা করে দেয়, সে যে এই পাপিষ্টের মাথা থেকে তার অপরাধের বোঝা লঘু করে দেবে, সে আর বিচিত্র কি? যে দণ্ড একদিন মানুষ অকাতরে মাথায় তুলে নেয়, আর একদিন তাকেই সে মাথা থেকে ফেলতে পারলে বাঁচে। কালের ব্যবধানে অপরাধের খোঁচা যতই অস্পৃষ্ট, যত লঘু হয়ে আসতে থাকে, দণ্ডের ভার ততই গুরুতর, ততই অসহ্য হয়ে উঠতে থাকে। এই তো মানুষের মন, এই তো তার গঠন। তাকে অনিশ্চিত সংশয় মরিয়া করে তোলে। একদিন দুদিন করে যখন 7 দিন কেটে গেল, তখন কেবলই মনে হতে লাগলো, এতই কি দোষ করেছি যে স্বামী একটা মুখের কথাও জিজ্ঞাসা না করে নির্বিচারে দণ্ড দিয়ে যাবেন? কিন্তু তিনি যে সকলের সঙ্গে মিলে নিঃশব্দে আমাকে নিপীড়ন করে যাচ্ছেন, এই বুদ্ধি যে কোথায় পেয়েছিল, এখন শুধু তাই ভাবি। সেদিন সকালে শুনলুম শাশুড়ি বলছেন, ফিরে এলি মা মুক্ত? 5 দিন বলে কতদিন দেরি করলি বলতো বাছা? সে যে কেন ফিরে এসেছে তা মনে মনে বুঝলুম। নাইতে যাচ্ছি, দেখা হলো। মুচকি হেসে হাতের মধ্যে একটা কাগজ গুজে দিল। হঠাৎ মনে হলো সে যেন এক টুকরো জ্বলন্ত কয়লা আমার হাতের তেলে টিপে ধরেছে। ইচ্ছে হলো তক্ষুনি কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিই। কিন্তু সে যে নরেনের চিঠি, না পড়েই যদি ছিঁড়ে ফেলতে পারবো, তাহলে মেয়ে মানুষের মনের মধ্যে বিশ্বের সেই অফুরন্ত চিরন্তন কৌতূহল জমা রয়েছে কিসের জন্য? নির্জন পুকুর ঘাটে জলে পা ছড়িয়ে দিয়ে চিঠি খুলে বসলুম। অনেকক্ষণ পর্যন্ত একটা কথাও পড়তে পারলুম না। চিঠি লাল কালিতে লেখা। মনে হতে লাগলো তার রাঙা অক্ষরগুলো যেন একপাল কেন্নর বাচ্চার মতো গায়ে গায়ে জড়িয়ে কিলবিল করে নড়ে চড়ে বেড়াচ্ছে। তারপরে পড়লুম, 1 বার 2 বার 3 বার পড়লুম। তারপরে টুকরো টুকরো করে ছিঁড়ে জলে ভাসিয়ে দিয়ে স্নান করে ঘরে ফিরে এলুম। কি ছিল তাতে? সংসারে যা সবচেয়ে বড় অপরাধ তাই লেখা ছিল। ধোপা এসে বললে, মা ঠাকুরুন, বাবুর ময়লা কাপড়গুলো দাও। জামার পকেটগুলো সব দেখে দিতে গিয়ে একখানা পোস্ট কার্ড বেরিয়ে এলো। হাতে তুলে দেখি আমার চিঠি মা লিখেছেন। তারিখ দেখলুম 5 দিন আগের, কিন্তু আজও আমি পাইনি। পড়ে দেখি সর্বনাশ। মা লিখেছেন, শুধু রান্নাঘরটি ছাড়া সমস্ত পুড়ে ভস্মত হয়ে গেছে। এই ঘরটির মধ্যে কোনো মতে সবাই মাথা গুঁজে আছেন। 2 চোখ জ্বালা করতে লাগলো, কিন্তু 1 ফোঁটা জল বেরোলো না। কতক্ষণ যে এভাবে বসেছিলুম জানি নে। ধোপার চিৎকারে আবার সজাগ হয়ে উঠলুম। তাড়াতাড়ি তাকে কাপড়গুলো ফেলে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লুম। এইবার চোখের জলে বালিশ ভিজে গেল। কিন্তু এ কি তার ঈশ্বর পরায়ণতা! আমার মা গরিব, 1 বিন্দু সাহায্য করতে অনুরোধ করি। এই ভয়ে চিঠিখানা পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। এত বড় ক্ষুদ্রতা আমার নাস্তিক মামার দ্বারা কি কখনো সম্ভব হতে পারত? আজ তিনি ঘরে আসতে কথা কইলুম। বললুম, আমাদের বাড়ি পুড়ে গেছে। তিনি মুখ পানে চেয়ে বললেন, কোথায় শুনলে? গায়ের ওপর পোস্টকার্ড ছুঁড়ে ফেলে দিয়ে জবাব দিলুম, ধোপাকে কাপড় দিয়ে তোমারই পকেট থেকে পেলুম। দেখো, আমাকে নাস্তিক বলে তুমি ঘৃণা করো জানি, কিন্তু যারা লুকিয়ে পরের চিঠি পড়ে, আড়ালে গোয়েন্দাগিরি করে বেড়ায়, তাদের আমারও ঘৃণা করি। তোমার বাড়ি শুদ্ধ লোকেরই কি এই ব্যবসা? যে লোক নিজের অপরাধে মগ্ন হয়ে আছে, তার মুখের ওপর এই কথা? আমি কিন্তু নিঃসংশয় বলতে পারি, এত বড় স্পর্ধিত আঘাত আমার স্বামী ছাড়ার কেউ সহ্য করতে পারত না।
মহাপ্রভুর শাসন কি অক্ষয় কবচের মতোই যে তার মনটিকে অহর্নিশ ঘিরে রক্ষে করত? আমার এমন তীক্ষ্ণ শুলও খান খান হয়ে পড়ে গেল। একটুখানি ম্লান হেসে বললেন, কেমন অন্যমনস্ক হয়ে পড়ে ফেলেছিলাম, শুধু আমাকে মাফ করো। এই প্রথম তিনি আমাকে নাম ধরে ডাকলেন। বললুম, মিথ্যে কথা, তাহলে আমার চিঠি আমাকে দিতে, কেন এ খবর লুকিয়েছ তাও জানি। তিনি বললেন, শুধু দুঃখে পেতে বই তো না, তাই ভেবেছিলুম কিছুদিন পরে তোমাকে জানাবো। বললুম, কেমন করে তুমি হাত গোনো সে আমার জানতে বাকি নেই। তুমি কি বাড়িশুদ্ধ সবাইকে আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছ, স্পাই? ইংরেজ মহিলারা এমন স্বামীর মুখ পর্যন্ত দেখে না, তুমি কি তা জানো? ওরে হতভাগী, বল বল, যা মুখে হাসে বলে নে। শাস্তি তোর গেছে কোথায়, সবই যে তোলা রইল। স্বামী স্তব্ধ হয়ে বসে রইলেন, একটা কথারও জবাব দিলেন না। এখন ভাবি, এত ক্ষমা করতেও মানুষে পারে? কিন্তু আমার ভেতরে যত গ্লানি, যত অপমান এতদিন ধীরে ধীরে জমা হয়ে উঠেছিল, একবার মুক্তি পেয়ে তারা কোনো মতে আর ফিরতে চাইলে না। একটু থেমে আবার বললুম, আমি হেসেলে ঢুকতে। তিনি একটুখানি যেন চমকে উঠে মাঝখানেই বলে উঠলেন, তাই বটে, তাই আমার খাবার ব্যবস্থাটা আবার। বললুম, সে নালিশ আমার নয়। বাঙালির ঘরে জন্মেছি বলেই যে তোমরা খুঁচে খুঁচে আমাকে তিল তিল করে মারবে, সে অধিকার তোমাদের আমি কিছুতেই দেব না, তা নিশ্চয় জানো। আমার মামার বাড়িতে এখনো রান্নাঘরটা বাকি আছে, আমি তার মধ্যেই আবার ফিরে যাব, কাল আমি যাচ্ছি। স্বামী অনেকক্ষণ চুপ করে বসে থেকে বললেন, যাওয়াই উচিত বটে, কিন্তু তোমার গয়নাগুলো রেখে যেও। শুনে আমি অবাক হয়ে গেলুম। এত হীন, এত ছোট স্বামী স্ত্রী আমি। পোড়া মুখে হঠাৎ হাসি এলো। বললুম, সেগুলো কেড়ে নিতে চাও তো? বেশ, আমি রেখেই যাব। প্রদীপের ক্ষীণ আলোকে স্পষ্ট দেখতে পেলুম তার মুখখানি যেন সাদা হয়ে গেল। বললেন, না না, তোমার কিছু গয়না আমি ভিক্ষে চাচ্ছি, আমার টাকার বড় অন্টন, তাই বাধা দেব। কিন্তু এমন পোড়া কপালি আমি যে ও মুখ দেখেও কথাটা বিশ্বাস করতে পারলুম না। বললুম, বাধা দাও, বেচে ফেলো, যা ইচ্ছে করো, তোমাদের গয়নার ওপর আমার এতটুকু লোভ নেই। বলেই তক্ষুনি বাক্স খুলে আমার সমস্ত গয়না বিছানার উপর ছুঁড়ে ফেলে দিলুম। যে দুগাছি বালা মা দিয়েছিলেন, সেই দুটি ছাড়া গা থেকে পর্যন্ত গয়না খুলে ফেলে দিলুম। তাতেও তৃপ্তি হলো না। বেনারসি কাপড়, জামা প্রভৃতি যা কিছু এরা দিয়েছিলেন, সমস্ত বার করে টান মেরে ফেলে দিয়ে এসেছিল। স্বামী পাথরের মতো স্থির নির্বাক হয়ে বসে রইলেন। আমার ঘৃণায় বিতৃষ্ণায় সমস্ত মনটা এমনি বিষিয়ে উঠল যে এক ঘরের মধ্যে থাকা অসহ্য হয়ে পড়ল। বেরিয়ে এসে অন্ধকার বারান্দায় একধারে আঁচল পেতে শুয়ে পড়ল। মনে হলো দোরের আড়াল থেকে কে যেন বেরিয়ে গেল। কান্নায় বুক ফেটে যেতে লাগলো। তবু প্রাণপণে মুখে গুজে কাপড় দিয়ে মান বাঁচালুম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। উঠে দেখি ভোর হয় হয়। ঘরে গিয়ে দেখি বিছানা খালি। দু একখানা ছাড়া প্রায় সমস্ত গয়না নিয়ে তিনি কখন বেরিয়ে গেছেন। সারাদিন তিনি বাড়ি এলেন না। রাত্রি 12টা বেজে গেল, তার দেখা নাই। তন্দ্রার মধ্যেও বোধ করি সজাগ ছিলাম। রাত্রি 2টোর পর বাগানের দিকে সেই জানলাটার গায়ে খটখট শব্দ শুনে বুঝলুম এই নরেন। কেমন করে যেন আমি নিশ্চয় জানতুম আজ রাত্রে সে আসবে। স্বামী ঘরে নেই, এই খবর মুক্ত দেবেই এবং এই সুযোগ সে কিছুতেই ছাড়বে না। কোথাও কাছাকাছি সে যে আছেই, এজন্য আমি ভাবি অমঙ্গলের মতো অনুভব করতুম। নরেন এত নিঃসংশয় ছিল যে সে অনায়াসে বলল, দেরি করো না, যেমন আছো বেরিয়ে আসো, মুক্ত খিড়কি খুলে দাঁড়িয়ে আছে। বাগান পার হয়ে রাস্তা দিয়ে অনেকখানি অন্ধকারে এগিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বসলুম। মা বসুমতী, গাড়ির শুদ্ধ হতভাগীকে সেদিন গ্রাস করলে না কেন? কলকাতায় বউবাজারে একটা ছোট্ট বাসায় গিয়ে যখন উঠলুম, তখন বেলা 8:30। আমাকে পৌঁছে দিয়ে নরেন তার নিজের বাসায় কিছুক্ষণের জন্য চলে গেল।
দাসী উপরের ঘরে বিছানা পেতে রেখেছিল। টলতে টলতে গিয়ে শুয়ে পড়লুম। আশ্চর্য যে যে কথা কখনো ভাবিনি, সমস্ত ভাবনা ছেয়ে তখন সেই কথাই আমার মনে পড়তে লাগলো। আমি 9 বছর বয়সে একবার জলে ডুবে যাই। অনেক যত্ন চেষ্টার পরে জ্ঞান হলে মায়ের হাত ধরে ঘরের বিছানায় গিয়ে শুয়ে পড়ি। মা শিওরে বসে এক হাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে এক হাতে পাখার বাতাস করছিলেন। মায়ের মুখ আর তার সেই পাখা নিয়ে হাত নাড়াটা ছাড়া সংসারে আর যেন কিছুই আমার রইল না। দাসী এসে বললে, বৌমা, কলে জল চলে যাবে, উঠে স্নান করে নাও। স্নান করে এলুম, উড়ে বামন ভাত দিয়ে গেল। মনে হয় কিছু খেয়েও ছিলুম, কিন্তু উঠতে না উঠতেই সমস্ত বমি হয়ে গেল। তারপর হাত মুখ ধুয়ে নির্জীবের মতো বিছানায় এসে শুয়ে পড়বা মাত্রই বোধ করি ঘুমিয়ে পড়েছিল। স্বপ্ন দেখলুম স্বামীর সঙ্গে ঝগড়া করছি। তিনি তেমনই নীরবে বসে আছেন, আর আমি আমার গায়ের গয়না খুলে তার গায়ে ছুঁড়ে ফেলছি। কিন্তু গয়নাগুলো যেন আর ফুরোয় না, আমার ছুঁড়ে ফেলাও থামে না। যতই ফেলি ততই যেন কোথা থেকে সর্বাঙ্গ গায়ে গয়নায় ভরে ওঠে। হঠাৎ হাতের ভারী অনন্তটা ছুঁড়ে ফেলতেই সেটা সজোরে গিয়ে তার কপালে লাগলো। সঙ্গে সঙ্গে তিনি চোখ বুজে শুয়ে পড়লেন, আর সেই ফাটা কপাল থেকে রক্তের ধারা ফিনকি দিয়ে কড়ি কাঠে গিয়ে ঠেকতে লাগলো। এমন করে কতক্ষণ যে কেটেছিল আর কতক্ষণ যে কাটতে পারত বলতে পারিনি। যখন ঘুম ভাঙলো তখন চোখের জলে বালিশ বিছানা ভেজে গেছে। চোখ চেয়ে দেখি তখন অনেক বেলা আছে, আর নরেন পাশে বসে আমাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙাচ্ছে। সে বললে, স্বপ্ন দেখছিলে? ইস, এ কি হয়েছে? বলে কোচার খুঁট দিয়ে মুখ মুছিয়ে দিলে। স্বপ্ন। এক মুহূর্তে মনটা যেন স্বস্তিতে পড়ে গেল। চোখ রগড়ে উঠে বসে দেখলুম সম্মুখেই মস্ত একটা কাগজে মোড়া পার্সেল। ও কি? তোমার জামা কাপড় সব কিনে আনলুম। তুমি কিনতে গেলে কেন? নরেন একটু হেসে বললে, আমি ছাড়া আর কে কিনবে শুনি? এত কান্না আমি আর কখনো কাঁদিনি। নরেন বললে, আচ্ছা, পা ছেড়ে উঠে বস বোন, আমি দিব্যি করছি। আমরা এক মায়ের পেটের ভাই বোন। তোকে যতই ভালোবাসি না কেন, তবু আমি আমার কাছ থেকে তোকে চিরকাল রক্ষা করব। চিরকাল? না না, তার পায়ের ওপর আমাকে তোমরা ফেলে দিয়ে চলে এসো নরেন দাদা। আমার অদৃষ্টে যা হবার তা হোক। কাল সমস্ত রাত্রি তাকে চোখে দেখিনি। আজ আমার সমস্ত রাত্রি দেখতে না পেলে যে আমি মরে যাব ভাই। দাসী ঘরে প্রদীপ নিয়ে গেল। নরেন উঠে গিয়ে একটা মোড়ার উপরে বসে বললে, মুক্তের কাছে আমি সমস্ত শুনেছি, কিন্তু তাকে যদি এতই ভালোবাসতে কোনোদিন একসঙ্গে তো। তাড়াতাড়ি বললুম, তুমি আমার বড় ভাই, এসব কথা আমাকে তুমি জিজ্ঞাসা করো না। নরেন অনেকক্ষণ চুপ করে বসে থেকে বললে, আমি আজই তোমাকে তোমাদের বাগানের কাছে রেখে আসতে পারি, কিন্তু তিনি কি তোমাকে নেবেন? তখন গ্রামের মধ্যে তোমার কি দুর্গতি হবে বলো তো? বুকের ভেতরটা কে যেন 2 হাতে পাকিয়ে মুচড়ে দিলে, কিন্তু তক্ষুনি নিজেকে সামনে নিয়ে বললুম, ঘরে নেবেন না সে জানি, কিন্তু তিনি যে আমাকে মাফ করবেন তাতে কোনো সন্দেহ নেই। যত বড় অপরাধ হোক, সত্যি সত্যি মাপ চাইলে তার না বলবার জো নেই। এ যে আমি তার মুখে শুনেছি ভাই। আমাকে তুমি তার পায়ের তলায় রেখে এসো নরেন দাদা, ভগবান তোমাকে রাজেশ্বর করবেন, আমি কাই মনে বলছি। মনে করেছিল মার চোখের জল ফেলবো না, কিন্তু কিছুতেই ধরে রাখতে পারলুম না, আবার ঝরঝর করে পড়তে লাগলো। নরেন মিনিট খানেক চুপ করে থেকে বললে, শুধু তুমি কি সত্যিই ভগবান মানো? আজ চরম দুঃখে মুখ দিয়ে পরম সত্য বার হয়ে গেল। বলল, মানি। তিনি আছেন বলেই তো এত করেও ফিরে যেতে চাইছি, নইলে এইখানে গলায় দড়ি দিয়ে মরতুম নরেন দাদা, ফিরে যাবার কথা মুখেও আনতুম না। নরেন বললে, কিন্তু আমি তো মানি নে। তাড়াতাড়ি বলে উঠল, আমি বলছি আমার মতো তুমি একদিন নিশ্চয়ই মানবে। সে তখন বোঝা যাবে।
বলে নরেন গম্ভীর মুখে বসে রইল। মনে মনে কি যেন ভাবছে বুঝতে পেরে আমি ব্যাকুল হয়ে উঠলুম। আমার 1 মিনিট দেরি সইছিল না। বললুম, আমাকে কখন রেখে আসবে নরেন দাদা? নরেন মুখ তুলে ধীরে ধীরে বললে, সে কখনো তোমাকে নেবে না। সে চিন্তা কেন করছো ভাই? নিন না নিন সে তার ইচ্ছে, কিন্তু আমাকে তিনি ক্ষমা করবেন এই কথা নিশ্চয়ই বলতে পারি। ক্ষমা না নিলে ক্ষমা করা না করা দুই সমান। তখন তুমি কোথায় যাবে বলো তো? সমস্ত পাড়ার মধ্যে কত বড় একটা বিশ্রী হইচই গন্ডগোল পড়ে যাবে, একবার ভেবে দেখো দেখি। ভয়ে কাঁদো কাঁদো হয়ে বললুম, সে ভাবনা এতটুকু করো না নরেন দাদা, তখন তিনি আমাকে কোনো না কোনো উপায় করেই দেবেন। নরেন আবার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আর তোমার না হয় একটা উপায় করবেন, কিন্তু আমার তো করবেন না। তখন এই কথার কি জবাব দেব ভেবে পেলুম না। বললুম, তাতেই বা তোমার ভয় কি? নরেন ম্লান মুখে জোর করে একটু হেসে বললেন, ভয়? এমন কিছু নয়। 5-7 বছরের জন্য জেল খাটতে হবে। শেষকালে এমন করে তুমি আমাকে ডোবাবে জানলে আমি এতে হাতই দিতুম না। মনের এতটুকু স্থিরতা নেই, এ কি ছেলে খেলা? আমি কেঁদে কেঁদে বললুম, তবে আমার কি উপায় হবে ভাই? আমার সমস্ত অপরাধ তার পায়ে নিবেদন না করে তো আমি বাঁচবো না কিছুতেই। নরেন দাঁড়িয়ে উঠে বললে, শুধু নিজের কথাই ভাবছো, আমার বিপদ ভাবছো না? এখন সব দিক না বুঝে আমি তো কোনো কাজ করতে পারবো না। ও কি বাসায় যাচ্ছ নাকি? রাগে দুঃখে হতাশে আমি মাটিতে লুটিয়ে পড়ে মাথা কুটে কাঁদতে লাগলুম। তুমি সঙ্গে না যাও, এখান থেকে আমার যাবার উপায় করে দাও, আমি একলাই ফিরে যাব। ওগো, আমি তার দিব্যি করে বলছি, আমি কারুর নাম করব না, কাউকে বিপদে জড়াবো না, সমস্ত শাস্তি একা মাথা পেতে নেব। তোমার 2টি পায়ে পড়ি নরেন দাদা, আমাকে আটকে রেখে আমার সর্বনাশ তুমি করো না। মুখ তুলে দেখি সে ঘরে নেই, পা টিপে টিপে বেরিয়ে গেছে। ছুটে গিয়ে সদর দরজায় দেখি তালা বন্ধ। উড়ে বামন বললে, বাবু চাবি নিয়ে চলে গেছেন, কাল সকালে এসে খুলে দেবেন। ঘরে ফিরে এসে আরো একবার মাটির ওপর লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললুম, ভগবান, কখনো তোমাকে ডাকিনি, আজ ডাকছি। তোমার এই একান্ত নিরুপায় মহাপাপিষ্টা সন্তানের গতি দাও। আমার সে ডাক কত প্রচন্ড, তার শক্তি যে কত দুর্নিবার, আজ সে শুধু আমিই জানি। তবু 7 দিন কেটে গেল, কিন্তু কেমন করে যে কাটলো সে ইতিহাস বলবার আমার সামর্থ্য নেই, ধৈর্যও নেই। সে যাক। বিকেল বেলায় আমার ওপরের ঘরের জানালায় বসে নিচের গলির পানে তাকিয়েছিলাম। আপিসের ছুটি হয়ে গেছে। সারাদিনের খাটুনির পর বাবুরা বাড়িমুখো হনহন করে চলেছে। অধিকাংশই সামান্য গৃহস্থ। তাদের বাড়ির ছবি আমার চোখের ওপর স্পষ্ট ফুটে উঠল। বাড়ির মেয়েদের মধ্যে এখন সবচেয়ে বেশি কারা ব্যস্ত, জল খাবার সাজাতে, চা তৈরি করতে সবচেয়ে কারা বেশি ছুটোছুটি করে বেড়াচ্ছে, সেটা মনে হতেই বুকের ভেতরটা হু হু করে উঠল। মনে পড়ল তিনিও সমস্ত দিন হাড়ভাঙা পরিশ্রমের পর বাড়ি ফিরে এলেন। কোথায় কাপড়, কোথায় গামছা, কোথায় জল? ডাকাডাকির পর কেউ হয়তো সাড়াও দিলে না। তারপরে হয়তো মেজ দেওরের খাবারের সঙ্গে তারও একটুখানি জল খাবারের জোগাড় মেজে বউ করে রেখেছে, না হয় ভুলেই গেছে। আমি তো আর নেই, ভুলতে ভয়ই বা কি। হয়তো বা শুধু 1 গ্লাস জল চেয়ে খেয়ে ময়লা বিছানাটা কোচা দিয়ে একটু ঝেড়ে নিয়ে শুয়ে পড়বেন। তারপরে রাত দুপুরে 2টো শুকনো ঝরঝরে ভাত, একটু ভাতে পোড়া। ও বেলার একটুখানি ডাল হয়তো বা আছে, হয়তো বা উঠে গেছে। সকলের দিয়ে ধুয়ে দুধ একটু বাঁচে তো সে পরম ভাগ্য। নিরীহ ভালো মানুষ, কাউকে কড়া কথা বলতে পারেন না, কারোর উপর রাগ দেখাতে জানেন না। ওরে মহাপাতকী, এত বড় নিষ্ঠুর মহাপাপ তোর চেয়ে বেশি সংসারে কেউ কি কোনোদিন করেছে? ইচ্ছে হলো এই লোহার গড়াটাতে মাথাটা ছেঁচে ফেলে সমস্ত ভাবনা চিন্তার এইখানি শেষ করে দিই।
বোধ করি অনেকক্ষণ পর্যন্ত কোনো দিকে চোখ ছিল না। হঠাৎ কড়া নাড়ার শব্দে চমকে উঠে দেখি সদর দরজায় দাঁড়িয়ে নরেন আর মুক্ত। তাড়াতাড়ি চোখ মুখ মুছে ফেলে নিচের বিছানায় উঠে এসে বসলুম। সেই দিন থেকে নরেন আর আসেনি। আমার সমস্ত মন যে কোথায় পড়ে আছে সে নিঃসংশয়ে বুঝতে পেরেছিল বলে এদিকে আর ভয় মারাতো না। তার নিজের ধারণা জন্মেছিল বিপদে পড়লে স্বামীর বিরুদ্ধে আমি তার উপকারী লাগবো না। তাই তার ভয়ও যেমন হয়েছিল, রাগও তেমন হয়েছিল। ঘরে ঢুকে আমার দিকে চেয়েই দুজনে একসঙ্গে চমকে উঠল। নরেন বললে, তোমার এত অসুখ করেছিল তো আমাকে খবর দাওনি কেন? তোমার বামুন তো তোমার বাসা চেনে। ঝি দালানে ঝাড় দিচ্ছিল, সে খপ করে বলে বসল, অসুখ করবে কেন? শুধু জল খেয়ে থাকলে মানুষ রোগা হবে না বাবু। দুটি বেলা দেখছি ভাতের থালা যেমন বাড়া হয় তেমনই পড়ে থাকে, অর্ধেক দিন তো হাতও দেন না। শুনে দুজনই স্তব্ধ হয়ে আমার পানের চেয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যার পর নরেন বাসায় চলে গেলে মুক্তকে নিচে টেনে নিয়ে বসলুম। কেমন আছেন তিনি? মুক্ত কেঁদে ফেললে, বললে, অদৃষ্ট ছাড়া পথ নেই বৌমা, নইলে এমন স্বামীর ঘর তুমি করতে পারলে না। তুই তো ঘর করতে দিলি না মুক্ত। মুক্ত চোখ মুছে বললে, মনে হলে বুকের ভেতরটায় যে কি করতে থাকে সে আর তোমাকে কি বলবো। বাবু ছাড়া সবাই জানে তুমি বাড়ি পড়ার খবর পেয়ে রাত্রিরেই রাগারাগি করে বাপের বাড়ি চলে গেছো। তোমার শাশুড়িরও তার হুকুম নেওয়া হয়নি বলে রাগ করে তার সঙ্গে কথাবার্তাই বন্ধ করে দিয়েছি। কি বজ্জাত মা, কি বজ্জাত! যে কষ্টটা বাবুকে দিচ্ছে দেখলে পাষাণের দুঃখ হয়। সাধে কি তুমি ঝগড়া করতে বৌমা? ঝগড়া করা আমার চিরকালের জন্য ঘুচে গেল। বলতে গিয়ে সত্যি সত্যি যেন দম আটকে এলো। আজ মুক্তর কাছে শুনতে পেলুম আমাদের পোড়ো বাড়ি আবার মেরামত হচ্ছে, তিনি টাকা দিয়েছেন। হয়তো সেই জন্যই আমার গয়নাগুলো হঠাৎ বাধা দেবার জন্য প্রয়োজন হয়েছিল। বললুম, বল মুক্ত, সব বল। যত রকমের বুক ফাটা খবর আছে সমস্ত আমাকে একটু একটু করে শোনা। এতটুকু দয়া তোরা আমাকে করিস নে। মুক্ত বললে, এই বাড়ির ঠিকানা তিনি জানেন। শিউরে উঠে বললুম, কি করে? মাসখানেক আগে যখন এই বাড়ি তোমার জন্যই ভাড়া নেওয়া হয় তখন আমি জানতুম। তারপর একদিন নদীর ধারে নরেনবাবুর সঙ্গে আমাকে লুকিয়ে কথা কইতে তিনি নিজের চোখেই দেখেছিলেন। তারপর বামুনের পা ছুঁয়ে মিথ্যে বলতে পারলুম না বৌমা। চলে আসবার দিন এ বাসা ঠিকানা বলে ফেললুম। এলি এই মুক্তর কোলের উপরে চোখ বুজে শুয়ে পড়লুম। অনেকক্ষণ পরে মুক্ত বললে, বৌমা, যদি তিনি নিজে তোমাকে ফিরিয়ে নিতে এসে পড়েন? প্রাণপণে বলে উঠে বসে মুক্তর মুখ চেপে ধরলুম। না মুক্ত, ও কথা তোকে আমি বলতে দেব না। আমার দুঃখ আমাকে সজ্ঞানে বইতে দে। পাগল করে দিয়ে আমার প্রায়শ্চিত্তের পথ তুই বন্ধ করে দিস নে। মুক্ত জোর করে তার মুখ ছাড়িয়ে নিয়ে বললেন, আমাকেও তো প্রায়শ্চিত্ত করতে হবে বৌমা। টাকার সঙ্গে তো ওকে ওজন করে ঘরে তুলতে পারবো না। এই কথার আর জবাব দিলুম না, চোখ বুজে শুয়ে পড়লুম। মনে মনে বললুম, ওরে মুক্ত, পৃথিবী এখনো পৃথিবী আছে। আকাশ কুসুমের কথা কানেই শোনা যায়, তাকে ফুটতে কেউ আজও চোখে দেখেনি। ঘণ্টাখানেক পরে মুক্ত নিচে থেকে ভাত খেয়ে ফিরে এলো। তখন রাত্রি 10টা। ঘরে ঢুকেই বললে, মাথার আঁচলটা তুলে দাও বৌমা, বাবু আসছেন, বলেই বেরিয়ে গেল। আবার এত রাত্রে? তাড়াতাড়ি কাপড় সেরে উঠে বসতে দেখলুম দৌড় গড়ায় দাঁড়িয়ে নরেন নয়, আমার স্বামী। বললেন, তোমাকে কিছুই বলতে হবে না, আমি জানি তুমি আমারই আছো, বাড়ি চলো। মনে মনে বললুম, ভগবান, এত যদি দিলে তবে আরো একটু দাও। ওই দুটি পায়ে মাথা রাখবার সময়টুকু পর্যন্ত আমাকে সচেতন রাখো।
গল্প কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।